চতুর্থ ভাগে আমরা আসি নির্বাহী বিভাগ অনুচ্ছেদ 48 থেকে 64। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকার কথা বলা হয়েছে? 48 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধানে 48 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে সবার ঊর্ধ্বে স্থান পাবেন। বাংলাদেশে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? জাতীয় সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। সংবিধানের 48(2) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের যা মাননীয় সংসদ সদস্যদের এমপিস ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে চাইলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। অনুচ্ছেদ 48(4) ক অনুচ্ছেদ অনুযায়ী অনুচ্ছেদ 48(4) ক অনুচ্ছেদ অনুযায়ী 35 বছর হতে হবে। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়? কারোই নয়, রাষ্ট্রপতি এটি একাই একক ক্ষমতা বলে করেন। সংবিধান প্রধান বিচারপতি নিয়োগের জন্য আপনার রাষ্ট্রপতির উপর অন্য কারো সুপারিশ বা পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয়নি। এটি রাষ্ট্রপতি সম্পূর্ণ নিজস্ব এখতিয়ার। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন? এটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ। সংবিধানের 48(3) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কেবল দুটি কাজ সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আর দুটি কাজ একক সিদ্ধান্ত নিতে পারেন, একটা প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ। রাষ্ট্রপতি কোন ধারা অনুচ্ছেদে বিধান মতে কারোর সাথে কোনো পরামর্শ ছাড়া প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? এটা হচ্ছে 95(1) ধারা অনুচ্ছেদের বিধান মতে। 95(1) ধারা অনুচ্ছেদ বিধান মতে কারো পরামর্শ ছাড়া প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। সংবিধানের 95(1) অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আর 48(3) অনুচ্ছেদে এই নিয়োগে রাষ্ট্রপতিকে একক ক্ষমতা প্রদান করা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? আপনার 49 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা বিধান রয়েছে। আপনার অনুচ্ছেদ 49 অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাখেন। আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সাজা একে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার বলা হয়। সংবিধানের 50(3) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগ করেন? এটা হচ্ছে আপনার 50(3) অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতি স্পিকারের নিকট আপনার পদত্যাগ করে থাকেন। আপনার রাষ্ট্রপতি যদি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চান তবে তিনি নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশ্যে প্রেরণ করবেন। রাষ্ট্রপতির দায়মুক্তি বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? রাষ্ট্রপতির দায়মুক্তি 51 নম্বর অনুচ্ছেদে আপনার বর্ণিত আছে। 51(1) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার কোনো কাজের জন্য আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকবে না। রাষ্ট্রপতি থাকাকালীন তার কোনো কাজের জন্য আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকবে না এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। একেই রাষ্ট্রপতি দায়মুক্তি বলা হয়। কার কর্তৃত্বের উপর আদালতে কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর আপনার আদালতে কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতি দায়মুক্তি কারণ অনুচ্ছেদে 51 তিনি পদের দায়িত্ব থেকে যা কিছু করেন সেটার উপর সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালতের সরাসরি আইনি এখতিয়ার বা হস্তক্ষেপ করার সুযোগ নেই। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? 52 নম্বর অনুচ্ছেদে। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে পদ থেকে অপসারণ করা যায়। একেই অভিশংসন ইমপিচমেন্ট বলে। ইমপিচমেন্ট ধারা কাকে অভিশংসন করা হয়? ইমপিচমেন্ট ধারা কাকে অভিশংসন করা হয়? রাষ্ট্রপতিকে। অভিশংসন বা ইমপিচমেন্ট শব্দটি বিশেষভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য। সংসদের 2/3 সদস্যদের ভোটে এই প্রস্তাব পাস হতে হয়। অভিশংসন বা ইমপিচমেন্ট শব্দটি বিশেষভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে সংসদের 2/3 সদস্যদের ভোটে এই প্রস্তাব পাস হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি অভিশংসন করেন কে? এটা হচ্ছে আপনার জাতীয় সংসদ। সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী একমাত্র জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ বা অভিশংসন ইমপিচমেন্ট করতে পারে। এর জন্য সংসদে মোট সদস্যদের সংখ্যার অন্তত 2/3 ভোটের প্রয়োজন হয়। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে? বাংলা সংবিধানের 4th ভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে।
এই বা সংবিধান কোন ভাগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা সংক্রান্ত বিধি প্রণীত আছে? চতুর্থ ভাগে, সংবিধানের চতুর্থ ভাগে দ্বিতীয় পরিচ্ছেদে আপনার উল্লেখ আছে অনুচ্ছেদ 55 থেকে 58 প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা গঠন ক্ষমতা দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে নির্বাহী ক্ষমতা প্রযুক্তি হবে, তার মানে প্রধানমন্ত্রী কর্তৃক বা তার কর্তৃত্বে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। এটা সংবিধানের 55(2) অনুচ্ছেদে শূন্যস্থানে কী বসবে? প্রধানমন্ত্রী কর্তৃক বা আপনার তাহার কর্তৃত্বে সংবিধান অনুযায়ী আপনার সম্পূর্ণ লাইনটি বলি, এই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে প্রযুক্ত হইবে। অর্থাৎ দেশের মূল শাসনতান্ত্রিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? এটা হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। ব্যাখ্যা: পূর্বের প্রশ্নের ধারাবাহিকতা। বাংলাদেশের শাসন ব্যবস্থা সংসদীয় ক্যাবিনেট ফর্ম হওয়ায় রাষ্ট্রপতির নামে রাষ্ট্র পরিচালিত হলেও প্রকৃত নির্বাহী বা শাসন ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে থাকে। কে প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিয়োগ দেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি। সংবিধানের 56(3) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে যিনি সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগ দান করে থাকে। ক্রমশ প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী আবার উপমন্ত্রীকে নিয়োগ দান করেন হচ্ছে আপনার রাষ্ট্রপতি। তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়ার পর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী রাষ্ট্রপতি আনুষ্ঠানিক নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিযুক্ত দেন? মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নিযুক্ত দেন 56(2) আপনার মোতাবেক। সংবিধান 56(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের মন্ত্রী বা উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কত অংশ সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগ করতে পারেন? সংসদ অনুযায়ী সর্বাধিক কতজনকে আপনার টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ করা হয়? এটা হচ্ছে 1/10। ব্যাখ্যা: যারা সংসদের সদস্য নন, এমপি নন, এমন ব্যক্তিদের মধ্যে থেকেও মন্ত্রী নিয়োগ করা যায়, একে টেকনোক্রেট মন্ত্রী বলে। সংবিধান 56(2) অনুচ্ছেদে 57 অনুযায়ী মন্ত্রিসভা মোট সদস্যের সর্বোচ্চ 10/1 বা 10% টেকনোক্রেট মন্ত্রী হতে পারে। বাংলাদেশ সংবিধান অনুযায়ী টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10%। এটি পূর্বে প্রশ্নেরই গাণিতিক রূপ। 1/10 মানেই হলো হচ্ছে আপনার শতকরা 10 ভাগ। বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন কে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় আপনার সংসদীয় গণতন্ত্রের সরকারের প্রধান বা চিফ এক্সিকিউটিভ সিইও হলেন হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় মন্ত্রীদের দপ্তর বন্টন করেন কে? প্রধানমন্ত্রী। কোন মন্ত্রী আপনার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব, যেমন শিক্ষা, অর্থ, স্বরাষ্ট্র পাবেন, তার সম্পূর্ণ নির্ধারণ বন্টন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজকর্মের জন্য কার জন্য দায়ী? বাংলাদেশের মন্ত্রী পরিষদ তাদের কাজ করার জন্য হচ্ছে জাতীয় সংসদের কাছে দায়ী, এবং সংসদীয় ব্যবস্থার মূল ভিত্তি হলো হচ্ছে আপনার জবাবদিহিতা। তার আপনার মন্ত্রিসভা যৌথভাবে তাদের সকল নীতি ও আপনার কাজের জন্য জনগণের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে? বাংলাদেশের সংবিধানে 55(3) অনুচ্ছেদ অনুযায়ী আপনার মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট আপনার দায়ী থাকবে। তারপর অনুচ্ছেদ 55(3)-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে মন্ত্রিসভা যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকবে। মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করে? মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী আপনার আইনসভা জাতীয় সংসদের কাছে জবাবদিহি করেন। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে তার সরকারের সকল কাজের জন্য আইনসভা বা সংসদের কাছে জবাবদিহি করতে হয়। অনুষ্ঠিত নীতি বা ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। ক্যাবিনেট শব্দের অর্থই হলো মন্ত্রিসভা। এটিও পূর্বে 24 ও 25 নম্বর প্রশ্নের মতো একই আপনার নীতি প্রকাশ করে সংসদের কাছে দায়বদ্ধতা। বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে? এটা হচ্ছে 59 নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারের কথা বলা হয়েছে। সংবিধান চতুর্থ ভাগের তৃতীয় পরিচ্ছেদে 59 এবং 60 নম্বর অনুচ্ছেদে স্থানীয় শাসন এবং স্থানীয় শাসন ব্যবস্থার ক্ষমতা, যেমন কর আরোপ এবং বাজেট তৈরির কথা বলা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ককে এটা হচ্ছে রাষ্ট্রপতি। আর সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
বাংলাদেশের সেনা নৌ ও বিমান এই তিন বাহিনী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কত্ব সুপ্রিম কমান্ড রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকে। বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহে আপনার সর্বাধিনায়কতা কার উপর ন্যস্ত? রাষ্ট্রপতি। এটিও 61 অনুচ্ছেদেরই প্রশ্ন। প্রতিরক্ষা কর্মবিভাগ মানে হচ্ছে আপনার ডিফেন্স যে সার্ভিস, এই প্রধান বা সর্বাধিনায়ক হচ্ছে আপনার রাষ্ট্রপতি। প্রথমটি, বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা আর সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহে আপনার সর্বাধিনায়কতা সংবিধানে আপনার 61 অনুচ্ছেদে আপনার বলা হয়েছে। সংবিধান অনুচ্ছেদ 61 এর মূল বিষয়বস্তু হলো প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহের সর্বাধিনায়কতা। দ্বিতীয়টি 31 নম্বর প্রশ্ন, দ্বিতীয়টি, সংবিধানের 63 নম্বর অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে সম্মতি লাগবে জাতীয় সংসদে। ব্যাখ্যা, সংবিধানের 63 অনুচ্ছেদ অনুযায়ী সংসদের সম্মতি বা অনুমতি ছাড়া রাষ্ট্র কোনো যুদ্ধে জড়াতে পারবে না কিংবা কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধে অংশগ্রহণ ঘোষণা করতে পারেন? এটা জাতীয় সংসদ। 63 অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণা বা প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া চূড়ান্ত ক্ষমতা এককভাবে জাতীয় সংসদের হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবিধান কত অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে? 64। চতুর্থ ভাগে সর্বশেষ অনুচ্ছেদ অনুযায়ী অর্থাৎ 64 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের উল্লেখ রয়েছে, যিনি সরকারের প্রধান আইনি উপদেষ্টা। সংবিধানে বাংলাদেশে কতজন অ্যাটর্নি জেনারেল আছেন? এটা হচ্ছে আপনার একজন। সংবিধান দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ বিধান রয়েছে। তার অধীনে সহায়তার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকতে পারেন, কিন্তু মূল পদে একজনই বসেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন। অনুচ্ছেদ 64 অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন। পড়ার জন্য ছোট্ট একটা টিপস দেই। আপনার টিপস হচ্ছে 48 থেকে 54 অনুচ্ছেদ, এটা হচ্ছে আপনি রাষ্ট্রপতির সংক্রান্ত যোগ্যতা, ক্ষমতা, অভিশংসন। 48 থেকে 54 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতি সংক্রান্ত যোগ্যতা, ক্ষমতা, ক্ষমা, আর এটা হচ্ছে আপনার অভিশংসন। আর 55 থেকে 58 হচ্ছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংক্রান্ত। 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার। 64 অনুচ্ছেদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন, যেটা সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কতদিন স্বীয় পদে বহাল থাকতে পারেন? রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী হবে এটা। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী। যেমন হচ্ছে সংবিধান 64(4) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের পদের মেয়াদ নির্দিষ্ট কোনো বছর, যেমন হচ্ছে 5 বছর দিয়ে বেঁধে দেওয়া হয়নি। রাষ্ট্রপতি যতদিন চাইবেন তিনি ততদিন এই পদে বহাল থাকতে পারবেন। রাষ্ট্রপতি যে কোনো সময় তাকে পদ থেকে অপসারণ করতে পারেন, অথবা অ্যাটর্নি জেনারেল নিজেও রাষ্ট্রপতির কাছে আপনার পদত্যাগপত্র জমা দিতে পারেন। তারপর হচ্ছে সাধারণত নতুন সরকার ক্ষমতায় আসতে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন। সাধারণত নতুন সরকার আপনার ক্ষমতা যদি আসে তো আপনার অ্যাটর্নি জেনারেল আপনার পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি নতুন একজনকে নতুন একজনকে নিয়োগ দেন। এটা হচ্ছে আপনার বাংলা সংবিধান অনুচ্ছেদ 64। আচ্ছা, বাংলাদেশ সংবিধান চতুর্থ ভাগ নির্বাহী বিভাগে 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদগুলো মনে রাখা অনেকেরই কাছে একটি বেশ কঠিন মনে হয়। তবে এগুলোকে যদি কয়েকটি অংশে ভাগ করে এবং কিছু সহজ টেকনিকে বা সূত্রের সাহায্যে পড়েন তাহলে আজীবনের জন্য মাথা গেঁথে যাবে। নিচে সম্পূর্ণ অনুচ্ছেদগুলো সহজ সংক্ষেপ এবং তা মনে রাখার দারুণ কিছু ট্রিক্স দেওয়া হলো। মনে রাখার মূল আপনার 3টা মহা ট্রিক, শর্টকাট ফর্মুলা। পুরো নির্বাহী বিভাগ মূলত 4টি ভাগে বিভক্ত। এই গ্রুপ মনে রাখলেই অর্ধেক কাজ শেষ। 48 থেকে 54, যেমন হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতা, ক্ষমা, অভিশংসন। তারপর 55 থেকে 58 প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, সরকার গঠন ও চালিকা শক্তি। 59 ও 60 স্থানীয় শাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা। এগুলো হচ্ছে আপনার 61 থেকে 64 হচ্ছে প্রতিরক্ষা ও আইন সংগ্রাম কর্মকর্তা, যেমন সেনাবাহিনী, যুদ্ধ, অ্যাটর্নি জেনারেল। গ্রুপ 1 রাষ্ট্রপতি হচ্ছে আপনার অনুচ্ছেদ 48 থেকে 54 মনে রাখাটি। রাষ্ট্রপতি ক্ষমা করে মেয়াদ বাড়ালেন, কিন্তু অভিশংসন ও অসুস্থতার কারণে স্পিকার দায়িত্ব নিলেন। হ্যাঁ, এটা হচ্ছে অনুচ্ছেদ 48 নম্বর। রাষ্ট্রপতি আপনার রাইটারও আপনার যেটা বলে, আর রাষ্ট্রপতি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন। তিনি কেবল প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব কাজ প্রধানমন্ত্রী পরামর্শ করেন। অনুচ্ছেদ 49 ক্ষমা প্রদর্শনের অধিকার। আপনার রাষ্ট্রপতি যে কোনো আসামির দণ্ড বা ফাঁসি মওকুফ করতে পারেন। অনুচ্ছেদ 50 হচ্ছে রাষ্ট্রপতি মেয়াদ আপনার দায়িত্ব গ্রহণের দিন থেকে 5 বছর। আপনার রাষ্ট্রপতি মেয়াদ দায়িত্ব গ্রহণের দিন থেকে 5 বছর। তিনি সর্বোচ্চ 2বার রাষ্ট্রপতি হতে পারবেন।
আচ্ছা, পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে চিঠি দেবেন। রাষ্ট্রপতির দায় মুক্তি পদে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না, তাকেও জবাবদিহি করানো যাবে না। 1932 হচ্ছে রাষ্ট্রপতির অভিশংসন, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে আপনার সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। 1953 শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, আপনার রাষ্ট্রপতি যদি গুরুতর অসুস্থ হন তবে চিকিৎসা স্বার্থে বা অসামর্থ্যের কারণে তাকে সংসদ অপসারণ করতে পারে। তারপর হচ্ছে 1954, তারপর অনুপস্থিতি প্রভৃতির সময় রাষ্ট্রপতি রূপে স্পিকার, রাষ্ট্রপতি আদেশ বিদেশে যা থাকলে, অসুস্থ হলে বা আপনার শূন্য হলে স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তাহলে কী হইলো, মানে 54 অনুচ্ছেদ হচ্ছে অনুপস্থিতি প্রভৃতি আপনার সময় যদি রাষ্ট্রপতি রূপে স্পিকার, রাষ্ট্রপতি বিদেশে থাকলে, অসুস্থ থাকলে, পদশূন্য হলে স্পিকার তখন এটা দায়িত্ব পালন করেন। আর 53 যে শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি অপসারণ, রাষ্ট্রপতি যদি গুরুতর অসুস্থ হন তখন এটা 53 অনুচ্ছেদ। আর রাষ্ট্রপতি অভিশংসন যেটা, এটা আপনার মানে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসুস্থতার অভিযোগে সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরাতে পারেন। আর দায় মুক্তি পদে থাকাকালীন এটা হচ্ছে 51, কোনো মামলা করা যাবে না, তাকে জবাবদিহি করা যাবে না, এটা হচ্ছে আপনার। আচ্ছা, এবার গ্রুপ 2 আমরা আসি। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সম্পর্কে অনুচ্ছেদ 55 থেকে 58। মনে রাখা ঠিক, মন্ত্রিসভা গঠনে মন্ত্রীরা যৌথভাবে সংসদের কাছে দায়ী। মন্ত্রিসভা গঠন মন্ত্রীরা যৌথভাবে সংসদের কাছে দেয় এবং কিন্তু প্রধানমন্ত্রী চাইলে যে কোনো পদে অবসান ঘটাতে পারেন। অনুচ্ছেদ আপনার 55-তে আমরা আসি। মন্ত্রিসভা দেশের আসল শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে এবং তাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকবে। মন্ত্রিসভায় যৌথভাবে জাতীয় সংসদের কাছে দায়ী থাকবে। 1956 মন্ত্রীগণ সংক্রান্ত বিধান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। রাষ্ট্রপতি কী করবে, আপনার প্রধানমন্ত্রী হচ্ছে আপনার নিয়োগ দেবেন এবং আপনার প্রধানমন্ত্রী পছন্দে বাকি মন্ত্রীদের নিয়োগ দেবেন। এটা 56। এখানেই বলা হয়েছে আছে মন্ত্রী সর্বোচ্চ 10% টেকনোক্র্যাট যারা প্রধানমন্ত্রী হতে পারবেন। 1957 যেটা প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রী যদি সংসদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের আপনার সমর্থন হারান অথবা পদত্যাগ করেন তবে তার পদে অবসান করবে। এটা 57 অনুচ্ছেদে বলা আছে। 1958 অন্যান্য মন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। প্রধানমন্ত্রী যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা মারা গেলে আপনার পুরো মন্ত্রিসভা ভেঙে যায়। স্থানীয় শাসন 59 থেকে 60 বলা আছে। 59-এ স্থানীয় শাসন এলাকার 60-এ তাদের কর আদায়ের ক্ষমতা। 1959 যা স্থানীয় শাসন দেশের প্রতিটি প্রশাসনিক একাডেমি বা অঞ্চলে, যেমন হচ্ছে জেলা, উপজেলা, ইউনিয়ন জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্থানীয় শাসন বা পরিষদ গঠিত হবে। 1960 স্থানীয় শাসন সংস্থার ক্ষমতা, এই স্থানীয় স্থানীয় পরিষদগুলো নিজ এলাকার উন্নয়নের জন্য বাজেট তৈরি করতে পারবে এবং ট্যাক্স বা কর আরোপ করতে পারবে। গ্রুপ 4 প্রতিরক্ষা ও যুদ্ধ এবং অ্যাটর্নি জেনারেল, অনুচ্ছেদ 61 থেকে 64 মনে রাখার ঠিক। সর্বাধিনায়ক রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে আপনার সংসদে অনুমতি নেন। আর কোর্টে লয়েন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অনুচ্ছেদ 61 প্রতিরক্ষা কর্মবিভাগ সমূহে সর্বাধিনায়কতা আপনার বাংলাদেশের 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান, এই সুপ্রিম কমান্ড বা সর্বাধিনায়ক হলেন হচ্ছে রাষ্ট্রপতি। 1962 এটা হচ্ছে প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি আপনার সেনাবাহিনীতে কীভাবে লোকবল নিয়োগ হবে এবং তাদের বেতন ভাতা কেমন হবে তা সংসদ আইনে দ্বারা নির্ধারণ করবে। 1963 যুদ্ধ, জাতীয় সংসদে সম্মতি ছাড়া বাংলাদেশ কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না বা যুদ্ধ অংশ নিতে পারবে না। 1964 হচ্ছে অ্যাটর্নি জেনারেল আপনার সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার যোগ্য, যেমন হচ্ছে আপনার যোগ্য এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ আপনার দেবেন। তারপর তিনি রাষ্ট্রপতি সন্তোষণ অনুযায়ী পদে আপনার বহাল থাকেন। তারপর কুইক রিভিশন কার্ড, আপনার যদি আমরা বলি একক ক্ষমতা 48-3 হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া শুধু প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগ করতে পারেন। টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছে 56-2 বা আপনার সংসদের বাইরে থেকে আপনার 10% মন্ত্রী নেওয়া যায়। 56 হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। আর যুদ্ধ সংসদ, এটা হচ্ছে আপনার 63 যুদ্ধ ঘোষণা করা আসল চাবিকাঠি সংসদের হাতে। আর আইনজীবী
এটা হচ্ছে আপনার 64 আইনজীবী, যেটা 64 অঞ্চলে সরকারের প্রধান আইনজীবী হলেন হচ্ছে আপনার অ্যাটর্নি জেনারেল থাকবেন।